একটি গোপন চিঠি, একটি জাল সই আর তার পেছনে লুকিয়ে থাকা এক ভয়াবহ নীল নকশা। আপনি কি কল্পনা করতে পারেন দেশের অন্যতম সুশৃঙ্খল একটি রাজনৈতিক দলের প্রধানের দপ্তরে বসেই কেউ তার পিঠে ছুরি মারছে? গত কয়েক ঘণ্টায় যে খবরটি দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, সেটি কি কেবলই একটি খবর নাকি পর্দার আড়ালের এক বিশাল ষড়যন্ত্র? জামায়াত আমিরের নাম ভাঙিয়ে কে হতে চাইল মন্ত্রী? আজ নিউজ বিডি লাইভের এই মেগা ইনভেস্টিগেশনে আমরা উন্মোচন করব সেই মাস্টার মাইন্ডের আসল মুখ, যার পরিচয় জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। শুরু হচ্ছে ক্ষমতার অলিন্দে লুকিয়ে থাকা এক বিষধর সাপের মুখোশ উন্মোচন। সোশ্যাল মিডিয়ার টাইমলাইন থেকে শুরু করে মূলধারার নিউজ পোর্টাল, সবখানে এখন একটি শিরোনাম দাবানলের মতো জ্বলছে। দাবি করা হচ্ছে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান নাকি নিজের উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জোর সুপারিশ করেছেন। হেডলাইনগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন আমির সাহেব কোনো এক বিশাল রাষ্ট্রীয় পাপ করে ফেলেছেন, যেন তিনি ক্ষমতার অপব্যবহারের এক নতুন নজির স্থাপন করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যা দেখানো হচ্ছে তা কি সত্যি, নাকি এটি কোনো সুদূর প্রসারী নীল নকশার প্রথম কিস্তি? অনুসন্ধানী দৃষ্টিতে তাকালে দেখা যায় এই সংবাদের বুনন অত্যন্ত নিখুঁত, কিন্তু এর ভিত্তি তাসের ঘরের চেয়েও ভঙ্গুর। আমরা আজ সেই তথাকথিত সুপারিশের চিঠির ময়নাতদন্ত করব। যারা এই খবরটি ছড়িয়েছে তারা কি জানতো না যে এই নাটকের জবনিকা অনেক আগেই ঘটে গেছে, নাকি তারা জেনে শুনেই এই মরা লাশ নিয়ে খেলায় মেতেছে? তদন্তে জানা যায় যে চিঠিটি নিয়ে আজ এত তোলপাড়, সেটি আসলে 2 সপ্তাহ আগের একটি ক্লোজড চ্যাপ্টার। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের বক্তব্যে যে সত্যটি বেরিয়ে এসেছে তার রীতিমতো রক্ত হিম করা। এই নাটকের মূল খলনায়ক জনৈক ডক্টর মাহমুদুল হাসান। কে এই মাহমুদুল হাসান? তিনি ছিলেন আমিরে জামাতের একজন বেতনভুক্ত উপদেষ্টা। তার কাজ ছিল লিয়াজো মেনটেন করা। তিনি আমিরকে জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত যোগ্যতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি খুঁজবেন। একজন অভিভাবক হিসেবে আমির সাহেব মৌখিক সম্মতি দিয়েছিলেন, ব্যাস এটুকুই। কিন্তু মাহমুদুল হাসান যা করলেন তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ নয়, এটি ছিল এক চরম ফৌজদারি অপরাধ। তিনি আমিরে জামাতের প্যাড জাল করে সই নকল করে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে চিঠি পাঠান। সেই চিঠিতে তিনি নিজের জন্য যা দাবি করেন তা শুনলে আপনি আটকে উঠবেন। তিনি নিজেকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করেন। এটি ছিল জামায়াতকে ধ্বংস করার এক ভয়াবহ অন্তর্ঘাত। এই লোক একাই কাজ করেছে নাকি তাকে দিয়ে করানো হয়েছে? এই প্রশ্নটি এখন পুরো দেশের রাজনীতিতে এক বড় রহস্য। তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মাহমুদুল হাসান কেবল একজন উচ্চাভিষী প্রতারক নন, বরং তাকে সন্দেহ করা হচ্ছে পতিত হাসিনা সরকারের একজন স্লিপার সেল বা এজেন্ট হিসেবে, যাকে সুকৌশলে জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছিল। প্রশ্ন উঠতে পারে, একজন অপরিচিত লোক কিভাবে এত দূর গেল? রাজনীতির অলিগলিতে কান পাতলে শোনা যায় এই মাহমুদুল হাসান নাকি খুব ভালো লিয়াজো বা যোগাযোগ রক্ষা করতে পারতেন। এই গুণের সুযোগ নিয়েই তিনি জামায়াতের ভেতরে নিজের জায়গা পোক্ত করেন। যখন এই জালিয়াতি ধরা পড়ে, জামায়াত হাইকমান্ডের টনক নড়ে। তারা বুঝতে পারে তাদের ঘরের ভেতরেই শত্রু ঢুকে পড়েছে। আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে এই প্রতারককে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হয়। শুধু তাই নয়, জামায়াতের পক্ষ থেকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সচিবকে ফোন করে জানানো হয়েছিল যে ওই চিঠির সাথে দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রশ্ন জাগে, 2 সপ্তাহ আগে যে ঘটনার নিষ্পত্তি হয়ে গেল, আজ কেন সেই মরা লাশকে কবর থেকে খুঁড়ে বের করল ভারতপন্থী মিডিয়াগুলো? উত্তরটা স্পষ্ট। এটি একটি পর্দার আড়ালের ষড়যন্ত্র, যার উদ্দেশ্য ডাক্তার শফিকুর রহমানকে জনসমক্ষে হেয় করা এবং জামায়াতের ভাবমূর্তিকে বিদেশিদের কাছে ক্ষুণ্ণ করা। বন্ধুরা, আমরা এখন সেই পয়েন্টে দাঁড়িয়ে যেখানে রাজনীতির দাবা খেলায় কিস্তিমাত হতে চলেছে। কেন এই ঘটনার ঠিক পরেই শহীদ মীর কাসেম আলীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মীর আহম্মদ বিন কাসেম আরমানকে টার্গেট করা হলো? কেন তাকে গুম হওয়া মানুষ হিসেবে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে? আসল সত্যটি জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। তবে তার আগে সত্যের সন্ধানে আমাদের এই নিরন্তর লড়াই এবং ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলো সবার আগে পেতে এখনই নিউজ বিডি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। মাহমুদুল হাসানের মতো লোকজনকে যখন পররাষ্ট্র বা বিদেশি লিয়াজোর মতো সেন্সিটিভ জায়গায় বসানো হয়, তখন তা শুধু দলের ক্ষতি করে না, দেশের ফরেন পলিসিতেও ফাটল ধরায়। ইতিহাস বড়ই নিষ্ঠুর, এটি বারবার ফিরে আসে।
আজকের এই জালিয়াতির ঘটনা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, বিশেষ করে 1/11-এর সেই ঝোড়ো দিনগুলোর কথা মনে করুন। সে সময় বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এক বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছিল। তদন্ত বলছে, তখন আমরা দেখেছিলাম সংস্কারপন্থী নামক এক অদ্ভুত ভাইরাসের উদ্ভব। দলের ভেতর থেকেই এমন সব নেতাদের তৈরি করা হয়েছিল যারা দলের প্রধানদের মাইনাস করার মিশনে নেমেছিল। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ডিপ স্টেট এজেন্টরা দলের ভেতরে ঢুকে এমন সব তথ্য এবং বিতর্ক তৈরি করত যা সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট করে দিত, ঠিক যেমনটি আজ আমরা দেখছি জামায়াতের অভ্যন্তরে। 1/11-এর সেই কুশীলবরা আজও কি সক্রিয়? তারা কি নতুন কোনো মোড়কে আবার রাজনীতিকে অস্থিতিশীল করতে চাইছে? আজকের এই মাহমুদুল হাসান কি সেই পুরনো প্রেসক্রিপশনেরই এক নতুন রোগী? আমাদের অনুসন্ধানী দল যখন এই মাহমুদুল হাসানের ব্যাকগ্রাউন্ড চেক করতে নামে, তখন বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ডক্টর মাহমুদুল হাসান নিজেকে একজন পণ্ডিত এবং লিয়াজো স্পেশালিস্ট হিসেবে পরিচয় দিলেও তার শেকড় অনেক গভীরে প্রথিত। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী মাহমুদুল হাসান তার ছাত্রজীবনে এমন কিছু সংগঠনের সাথে যুক্ত ছিলেন যারা সরাসরি তৎকালীন আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট ছিল, তবে তিনি অত্যন্ত চতুরভাবে নিজের ভোল পাল্টে ফেলেন। তিনি যখন জামায়াতের ভেতরে জায়গা করে নেন, তখন থেকেই তার লাইফস্টাইল এবং যোগাযোগ ছিল সন্দেহজনক। বিভিন্ন গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তার গোপন বৈঠক এবং বিলাসবহুল হোটেলের আড্ডাগুলো এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে তিনি মূলত হাসিনা সরকারের এমন এক প্রক্সি এজেন্ট যার কাজ ছিল বিরোধী শিবিরের পলিসি মেকিং লেভেলে ঢুকে পড়া। চিন্তা করে দেখুন, একজন বেতনভুক্ত উপদেষ্টা কিভাবে সাহস পায় আমিরের সই জাল করে পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর? এই সাহস কি তার একার, নাকি এর পেছনে বড় কোনো রাষ্ট্রীয় অভয় ছিল? এটি কেবল জালিয়াতি নয়, এটি ছিল জামায়াতের ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতিকে সূচনা লগ্নেই বিষাক্ত করে দেওয়ার এক মাস্টার মাইন্ড গেম। এবার আসা যাক সেই অপ্রিয় সত্যে, যা নিয়ে আমরা শুরুতে কথা বলেছিলাম। ডাক্তার শফিকুর রহমান একজন প্রবীণ রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও কোথায় ভুল করলেন? রাজনীতিতে কাউকে অন্ধভাবে বিশ্বাস করাটা যে কতটা আত্মঘাতী হতে পারে, এই ঘটনা তার জ্বলজ্জন্ত প্রমাণ। মাহমুদুল হাসানের অতীত রেকর্ড বা ব্যাকগ্রাউন্ড চেক না করেই তাকে আমিরের দপ্তরে এত বড় অ্যাক্সেস দেওয়াটা ছিল একটি অপমার্জনীয় সাংগঠনিক ব্যর্থতা। অভিযোগ আছে দলের ভেতরে একটি শক্তিশালী সিন্ডিকেট আমিরকে ভুল বুঝিয়ে এই বাটপারকে আগলে রেখেছিল। বারবার সতর্ক করার পরেও কেন তাকে সরানো হয়নি? জামায়াতে ইসলামের মতো একটি সুশৃঙ্খল দল, যেখানে কর্মীরা লোহার মতো কঠিন শৃঙ্খলায় আবদ্ধ, সেখানে আমিরের ব্যক্তিগত স্টাফ নির্বাচনে এত বড় ঢিলেমি কেন? এই প্রশ্ন আজ সাধারণ কর্মীদের মনেও ঘুরপাক খাচ্ছে। যারা দিনের পর দিন জেল জুলুম সহ্য করছে, তাদের রক্তে কেনা দলকে একজন সস্তা প্রতারকের কারণে কেন আজ মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে হলো? জামায়াতের প্রচার বিভাগের এই ধীর গতি বা রিঅ্যাক্টিভ পলিসি মূলত প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছে। আপনি যখন সত্য চেপে রাখবেন, তখন মিথ্যা তার জায়গা দখল করে নেবেই। তথ্য সন্ত্রাসের এই যুগে 2-3 দিন পর বিবৃতি দেওয়া মানে হল যুদ্ধে হেরে যাওয়ার পর তলোয়ার বের করা। ঘটনাটি 2 সপ্তাহ আগের। জামায়াত যদি মাহমুদুল হাসানকে বের করার সাথে সাথে একটি পাবলিক নোটিশ জারি করত, তবে আজ মিডিয়ার এই বিষাক্ত প্রচারণা শুরু হওয়ার সুযোগই পেত না। তারা ঘটনাটি গোপন রেখে হয়তো দলের ভাবমূর্তি বাঁচাতে চেয়েছিল, কিন্তু সেই গোপনীয়তাই আজ তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিজিটাল এই যুগে প্রোপাগান্ডা মোকাবেলা করতে হয় সেকেন্ডের ব্যবধানে, দিনের ব্যবধানে নয়। মাহমুদুল হাসানকে বিদায় করে যখন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানকে দায়িত্ব দেওয়া হলো, তখন মিডিয়ার সুর বদলে গেল। আরমান একজন ক্ষুরধার মেধাবী এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। তাকে বিতর্কিত করতে পারলে জামায়াতের আন্তর্জাতিক লিয়াজও পুরোপুরি ধসে পড়বে, এটাই ছিল ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য। একই মিডিয়া যারা মাহমুদুল হাসানের জালিয়াতি নিয়ে মাতম করছে, তারাই আবার ব্যারিস্টার আরমানের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছে। এর কারণ একটাই, তারা চায় না জামায়াতে কোনো দক্ষ ও আধুনিক নেতৃত্ব আসুক। তারা চায় জামায়াত সব সময় মধ্যযুগীয় বা সেকেলে ইমেজে থাকুক, যেন তাদের উগ্রবাদী তকমা দেওয়া সহজ হয়। প্রশ্নটা রয়েই যায়, ডাক্তার শফিকুর রহমান কি পারবেন তার চারপাশের এই অদৃশ্য বিষাক্ত সিন্ডিকেট ভাঙতে, নাকি আবারও কোনো মাহমুদুল হাসান তৈরি হচ্ছে নতুন কোনো ভয়াবহ জালিয়াতির নীল নকশা নিয়ে?